রাম মন্দির উদ্বোধন থেকে শুরু করে ভারত জোড়ো ন্যায় যাত্রা, রাজনীতির প্রচার কর্মসূচি থেকে শুরু করে রাজনৈতিক সঙ্গী বদলের চমক, অফিসের ক্যান্টিন থেকে শুরু করে চায়ের আড্ডায় চর্চার বিষয় এখন অনেক। দেশের জনগণ জানতে চায় সব খবর, তাই আমরা চোখ রেখেছি সব দিকে। সব খবর এবং বিস্তারিত আলোচনা তুলে ধরেছি আপনাদের সামনে। তবে সব গুরুত্বপূর্ণ বিষয়ের মতোই দেশের আগামী প্রজন্মের শিক্ষার কি হাল হকিকত, সেদিকে নজর রাখাও আমাদের নৈতিক দায়িত্ব। বিগত কিছুদিন ধরে আমরা বিভিন্ন ছাত্র সংগঠনকে বিভিন্ন দাবি নিয়ে প্রতিবাদে সোচ্চার হতে দেখেছি, রাস্তায় নেমে আসতে দেখেছি। স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এসএফআই দাবিগুলোর মধ্যে অন্যতম শিক্ষা ব্যবস্থায় বেসরকারীকরণ এবং বাণিজ্যকরণ বন্ধ করা, বর্ধিত ফি বাতিল করা, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা, শিক্ষাক্ষেত্রে বৈষম্য বন্ধ করা ইত্যাদি। অন্যদিকে তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন অর্থাৎ টিএসএফ এর অন্যতম দাবি ককবরক ভাষার লিপি রোমান হরফে স্বীকৃতি প্রদান। সামনেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর অন্যদিকে রাজ্যের সরকারি কলেজগুলোতে নয়া শিক্ষানীতি চালু হয়েছে প্রায় 1 বছর হতে চলল। কেমন ভাবে তৈরি হচ্ছে দেশের ভবিষ্যৎ, কি চলছে শিক্ষার অঙ্গনে, বিভিন্ন ছাত্র সংগঠন কেন বারবার রাস্তায় নেমে আসছে, চলুন জানা যাক বিস্তারিত আজ তাদের মুখে। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সময় এখন রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি বিশেষ টক শো। আর আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট টিএসএফ নেতৃত্ব জন দেববর্মা এবং বিশিষ্ট এসএফআই নেতৃত্ব প্রশান্ত লস্কর। দুজনকে স্বাগত অনুষ্ঠানে আমার। নমস্কার। জনবাবু, প্রথমে আপনার কাছে আসি। আপনাদের সংগঠনের তরফে ত্রিপুরা বোর্ডের সভাপতির কাছে একটি ডেপুটেশন দিয়েছেন কিছুদিন আগে, একটু বিস্তারিত যদি বলেন আমাদের, যে কি ডেপুটেশন দিলেন, কি ছিল ব্যাপারটা। আচ্ছা, প্রথমে নিউজ ব্যাঙ্গাতে ধন্যবাদ, আর সবাই ত্রিপুরা বাসীদের মানুষের ধন্যবাদ। আমরা আগে বেশি দিন হয়েছে না ত্রিপুরা বোর্ডে গেছে, ডেপুটেশন দিয়েছে দুইবার। আচ্ছা, দুইবার গেছে। কি কারণে আমরা সবাই জানি, এটা ককবরক ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট। তারা বোর্ডে ত্রিপুরা বোর্ড ক্লাস 10 and 12 এর এক্সাম, ওখানে মার্চে হইব এক্সাম। তো 2022 আমরা মেমোরেন্ডাম সাবমিট করছি ত্রিপুরা বোর্ডে। আচ্ছা, যে কোয়েশ্চেন পেপার শুড বি সেট আপ ইন রোমান স্ক্রিপ্ট অ্যাজ ওয়েল। ওকে। কেন? আমরা জানি সবাই স্টুডেন্ট, ইংলিশ মিডিয়াম আছে, আর তারা বাংলা পড়তে পারে না। আর স্টুডেন্টের ডিমান্ড, এটা শুধু আমার ডিমান্ড না, স্টুডেন্টের ডিমান্ড। মেজরিটি আগেই কৈছে যে মেজরিটি 99% ইজ ইন ফেভার অফ রোমান স্ক্রিপ্ট। ওকে। সো স্টুডেন্টের হাতে এটা তার দিয়ে দিব। তো বোর্ডটা ইম্পোজ করে আছে বারবেলি, তার কোনো অফিসিয়াল নাই। ওকে, আমি একটু ক্লিয়ার হতে চাইবো এখানে মিস্টার জন। আমরা বারবার শুনেছি সিবিএসসি বোর্ডের কথা। সিবিএসসি বোর্ডের ছাত্রছাত্রীরা তাদের এই যে লিপি সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা সমস্যা হচ্ছিল, কিন্তু ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের মধ্যে যাদের ককবরক ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেই ককবরক ল্যাঙ্গুয়েজের লিপি নিয়ে কি সমস্যা হচ্ছে? কারণ ত্রিপুরা বোর্ডে তো বাংলা এবং ইংলিশে দুটোতেই ককবরকের প্রশ্ন ছাপানো হয় বলে আমরা জানি, সেটা কি হয় না? না, শুধু তারা ত্রিপুরা বোর্ড কি করছে, তারা শুধু একটা স্ক্রিপ্ট, বেঙ্গলি স্ক্রিপ্টে কোয়েশ্চেন পেপার প্রিপেয়ার করে। আচ্ছা। কিন্তু এখানে প্রশ্ন আছে, যখন মেজরিটি অফ দ্য স্টুডেন্ট তারা ডিমান্ড করে রোমান স্ক্রিপ্ট, ওকে, তো ত্রিপুরা বোর্ড কেমনে এটা ইম্পোজ করে? এটাই প্রশ্ন। ইম্পোজ করতে পারে না, এটা তো ডেমোক্রেটিক না। ডেমোক্রেটিক যদি ডেমোক্রেসিটি আমি বলতে চাই, ইট শুড বি ইন দ্য হ্যান্ডস অফ দ্য পিপল। ওকে, এটা একটা গুরুতর অভিযোগ আপনারা করছেন এবং এই অভিযোগটা আপনারা আগেও করেছেন, কিন্তু এই মুহূর্তে আমরা যদি একটু নজর দিই, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের একটি ত্রিপুরা গ্যাজেটের একটি এক্সট্রাঅর্ডিনারি ইস্যুতে 11 ফেব্রুয়ারি 2009 একটি নোটিফিকেশন মেমোরেন্ডাম ইস্যু হয়েছিল ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সেক্রেটারি এস কে পোদ্দারের সাইন করা। সেখানে উনি যেটা লেখা ছিল, যে আমি একটু মেনশন করতে চাইবো জায়গাটা, ক্যান্ডিডেটস অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অফ দ্য বোর্ড শেল হ্যাভ দি অপশন টু অ্যান্সার দ্য কোশ্চেন পেপার্স through the medium of either English or Bengali, provided that the question papers in either the first language or second language
shall be answered in the same language. তার মানে তাহলে এখানে তো উল্লেখ করা রয়েছে যে ইংলিশ, এবং শুধু ককবরকের জন্য নয়, এখানে আরো উল্লেখ করা আছে বিভিন্ন অন্যান্য ভাষার কথাও লেখা আছে। স্ক্রিপ্টস ফর লুসাই shall be in Roman, scripts for Pali may either be in Roman or Bengali. Through Roman scripts will be used in the question paper of the subjects. তাহলে ককবরকের জন্য আপনি বলছেন ভার্বালি ইস্যু করা হয়েছে, এমন যেখানে ভার্বালি ইস্যু করে শুধু বাংলাতেই প্রশ্নপত্র ছাপা হবে না। ওয়ান থিং এটা ক্লিয়ার করব, ভার্বালি মানে কি করে তারা প্রিন্ট করে কোয়েশ্চেন পেপার বেঙ্গলিতে। ওকে, তো দ্যাট মিন্স ইম্পোজিশন, ওকে, এটা ভার্বালি। আচ্ছা, এটা তারা করে রোমানে প্রিন্টই করে না। আচ্ছা, তো এখানে যখন লুসাই সাবজেক্টে রোমান স্ক্রিপ্টে করতে পারে, কক বর্গের এটা কি ডিসক্রিমিনেশন? হোয়াই সো মাচ অফ ডিসক্রিমিনেশন? ওকে, আপনাদের তাহলে কি বলেছেন প্রেসিডেন্ট? আপনারা তো প্রেসিডেন্টের কাছে ডেপুটেশন দিয়েছেন, প্রেসিডেন্ট আপনাদের কি বলেছেন সেদিন এবং কি করবেন বলে অভয় দিয়েছেন? যখন আমি প্রথম গেছে প্রেসিডেন্ট কইছে তারা, এটা প্রেসিডেন্ট কথা, আমি ডাইরেক্ট তারা প্রেসিডেন্ট বলছে কি চিফ মিনিস্টার নি ব্ল্যাক শিপ এখানে। আচ্ছা, হুইজ দ্য ব্ল্যাক শিপ? আমি প্রশ্ন করছি, এটা চিফ মিনিস্টার নি? আমি জিজ্ঞাসা তারা কি কইছে, আমি তারা এটা সব রিপোর্ট আছে আমার কাছে, তারা দেখাইছে এখানে যখন লিডার অফ অপোজিশন সারাউনি মেস অ্যাসেম্বলিতে কোয়েশ্চেনটা উঠাইছি, চিফ মিনিস্টার কি বলছে, লাস্ট ইয়ারে যখন প্রবলেম হয়েছে অম্পি স্কুলের, যখন বোর্ড এক্সাম, তারা কইছে স্টুডেন্ট উপরে ইম্পোজ করে যে বেঙ্গলিতে লিখতে হবে যারা ইনভিজিলেটর থাকে। তারপরে এটা নিউজে আইছে, তারপরে আমরা আন্দোলন করছে। তো যখন চিফ মিনিস্টার এই প্রশ্ন করে, চিফ মিনিস্টার কইছে যে লেটারে দিছে, কি লেখা দিছে, দ্যাট Bengali script is not made compulsory in the board examination. তারা ক্লিয়ারলি বলছে for TBSC students, it is not made compulsory. এটা কম্পালসারি না, নয়। তারা কইছে লেটারে, আমার কাছে লেটার আছে। ওকে, তো এখানে চিফ মিনিস্টার কইছে, ত্রিপুরা বোর্ড প্রেসিডেন্ট কি কইছে, চিফ মিনিস্টার আমারে কইছে যে দাবে চলছে এইভাবে চলো। তো আমি জিজ্ঞাসা, চিফ মিনিস্টারের একটা ফেস অ্যাসেম্বলিতে যেভাবে চলছে সেভাবে চলুক, কথাটার অর্থ কি? উনি প্রেসিডেন্ট বলেছেন আপনাদের যে চিফ মিনিস্টার বলেছে যেভাবে চলছে সেভাবেই চলুক। হ্যাঁ, ওকে, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট বলেছেন আপনাদের এই কথা। হ্যাঁ, ফাইন, অন রেকর্ড। এবং তারপর যেভাবে চলছে সেভাবে চলুক, কথাটার অর্থ কি? মানে শুধু বাংলাতেই প্রিন্ট হচ্ছিল, বাংলাতেই প্রিন্ট হোক। হ্যাঁ, এরকম প্রেসিডেন্ট, এটা প্রেসিডেন্ট কথা, ত্রিপুরা বোর্ডের প্রেসিডেন্ট কথা। তো আমি তার দেখাইছি এটা লেটার। তারপরে চিফ মিনিস্টার তো এখানে কইছে বেঙ্গলি ইজ নট কম্পালসরি, not made compulsory. আচ্ছা, so you can print both in Roman and Bengali. Who want to answer in Roman, let them answer it. যেভাবে হয়ে আসছিল এতদিন ধরে। who want to answer it in Bengali, যদি তারা স্টুডেন্ট রোমান স্ক্রিপ্টে আনসার করতে চাই, রোমান স্ক্রিপ্টে তারা করব। ওকে, why so much of discrimination? তারা কইছে, so that means chief minister is here, chief minister এর একটা ফেস অ্যাসেম্বলিতে, এখানে একটা ফেস। ওকে, না এটা চিফ মিনিস্টারের ফেস আলাদা, এভাবে আমরা এই মুহূর্তে এখানে আপনি বলছেন এটা কার কথাতে বলছেন? যে অ্যাকর্ডিং টু টিবিএসসি প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট এইভাবে এই ধরনের কথা বলেছেন, আপনাদের কাছে রেকর্ড রয়েছে? তারা ভার্বালি বলছে, আপনারা ভার্বালি বলেছে আপনাদের কাছে। ওকে, আমরা আসবো আপনার কাছে আরেকবার, একটু বিস্তারিত আলোচনা আরো একটু জানবো যে উনি আর কি কি বলেছেন, এবং এটার পর উনি কি বলেছেন এবারে পরীক্ষাতে, তাহলে কি দুটোতেই হবে বলেছেন নাকি শুধু বাংলাতেই হবে বলে উনি সেটা স্বীকার করে নিয়েছেন? প্রথমে কইছে যেভাবে চলছে এভাবে চলবো, তারপরে আমি ফিরছে রিসাবমিশন করছে মেমোরেন্ডামটা, তারা কইছে যে চিঠিটা আর্জেন্টলি তারা চিফ মিনিস্টারকে দিয়ে দিব। তো আজ এখন মেবি অ্যারাউন্ড 2 or 3 ফেব্রুয়ারি আমি আবার ফিরছে, আবার যাবেন দেখা করতে, আপনারা আবার ডেপুটেশন দেবেন, ওকে, জানার জন্য যে কি হয়েছে। ওকে, ফাইন, ঠিক, আমি আসবো আপনাদের কাছে, আগামী কর্মসূচি আপনাদের কি আছে সেটা জানবো। কিন্তু তার আগে আমাদের সঙ্গে আরো একজন অতিথি রয়েছেন, এসএফআই নেতৃত্বে রয়েছেন প্রশান্ত বাবু। এসএফআই সরকারি শিক্ষা বাঁচানোর স্লোগান তুলছে অনেকদিন ধরে, আপনাদের দাবিটা বেসিক্যালি কি, আর কিভাবে বাঁচবে সরকারি শিক্ষাটা?
নমস্কার। প্রথমেই আপনাদের অভিনন্দন, কারণ বর্তমানে শিক্ষা ব্যবস্থা যেইভাবে আসলে খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে, সেই জায়গাতে আপনারা এখনো শিক্ষা নিয়ে ভাবছেন, শিক্ষার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন, তার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আপনাদের নিউজ ভ্যানগার্ডকে বিশেষ বিশেষ অভিনন্দন, যে আসলে শিক্ষা নিয়ে আপনারা এখনো চিন্তা করছেন, কথাবার্তা বলছেন। যেভাবে আসলে আজকে সরকারি শিক্ষা ব্যবস্থা খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে, সেখানে দাঁড়িয়ে আমাদের যেই দাবি সেটা হলো গিয়ে সরকারি শিক্ষা বাঁচাও। শুধু শিক্ষার দাবিতে না, আমাদের ভারতের ছাত্র ফেডারেশন শিক্ষার সাথে সাথে শিক্ষার পরবর্তী সময় যাতে আমাদের যেই ছাত্র ভাই বোনটি আজকে পড়াশোনার সাথে যুক্ত আছে, তারা আগামী দিনে গিয়ে যাতে তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হয়, সেই বিষয়গুলোর উপরেও আমাদের নজর থাকে। এবং আমরা সেই জন্মলগ্ন থেকে, আমাদের সংগঠনের জন্মলগ্ন থেকে আমরা সেই দাবিতে লড়াই করে এসেছি। প্রতিকূল অনুকূল সমস্ত পরিস্থিতিতে আমাদের যে ছাত্র সংগঠন, আমরা তো ছাত্র সংগঠন করি, আমরা তো কোনো আসলে সেই জায়গাতে রাজনীতির কোনো ছোঁয়া থাকতে পারে না। যেহেতু ছাত্র সংগঠন করে, ছাত্রদের নিয়ে আমাদের কথা হবে, তো সেই জায়গাতে ছাত্রদের দাবিতে, ছাত্রদের শিক্ষার দাবিতে এবং ছাত্রদের শিক্ষার পরবর্তী সময় ভবিষ্যতের দাবিতে এসএফআই সূচনা লগ্ন থেকে সেই জায়গাতে আন্দোলন করে এসেছে, লড়াই সংগ্রাম করে এসেছে, দাবি রেখে এসেছে, আজও সেই দাবি রাখছে। আপনি আমার কাছে যে প্রশ্নটা করেছেন, যে আজকে যে সরকারি শিক্ষা বাঁচানোর যে আমাদের দাবি, সেটা আমরা কেন করছি এবং আসলে সেটা কিভাবে রক্ষা হতে পারে, এবং কেনই হয়তো আমরা মনে করছি যে সকল সরকারি শিক্ষা আজকে বিপর্যস্ত, হ্যাঁ, বাঁচানোর প্রয়োজন কেন, সে জায়গাতে আপনাকে যদি আমি বলি, তাহলে আমাদের সহজ ভাষায় বলা হবে, আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে আমরা যদি দেখি, বহু সরকারি বিদ্যালয়, সরকারি মহাবিদ্যালয়, সেগুলো আমরা দেখতে পাই, বিগত দিনে তৈরি হয়েছে, চলেছে। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিগত দিনে আমরা দেখেছি কতগুলো বিদ্যালয় বন্ধ হয়েছে আমাদের রাজ্যের মধ্যে। শিক্ষা ব্যবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে ট্রিপল পি মডেল, সেটা আপনারা অবশ্যই জানবেন, ট্রিপল প্রাইভেট পাবলিক যে পার্টনারশিপ চলছে, আলটিমেটলি কি হচ্ছে সেখানে, সেটা আমাদের ভাবতে হবে যে প্রাইভেট পাবলিক সেই জায়গাতে হওয়ার ফায়দাটা কার হবে, আচ্ছা কি হবে সেখানে। আসলে এই প্রাইভেটাইজেশনের দিকে যে সরকার ঝুঁকে যাচ্ছে, কেন সেটা এমন হবে? আজকে প্রাইভেটাইজেশনের অর্থ কি? প্রাইভেটাইজেশনের অর্থ হলো গিয়ে সেই জায়গাতে দাঁড়িয়ে সরকারের সাথে সাথে একটা কর্পোরেট সেক্টর সেখানে কাজ করবে। তাহলে কেউ তো নিজেদের উপার্জনের জায়গা ছাড়া সেই জায়গাতে কাজ করবে না। তাহলে সেই জায়গাতে শিক্ষাটাকে যখন বাণিজ্যিকরণ করার চেষ্টা করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আলটিমেটলি কার ক্ষতিটা হচ্ছে? আমাদের পিছিয়ে পড়া যেই ছাত্রছাত্রীরা আছে তাদের, সমাজের গরিব অংশের যে ছাত্রছাত্রীরা আছে তাদের। সে জায়গায় দাঁড়িয়ে আজকে যে বড় লোক ঘরের যে ছেলে মেয়েরা আছে, তারা আগামী দিনে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, তারা আগামী দিনে তাদের কাজ করবে। সে জায়গায় দাঁড়িয়ে যারা আমাদের সমাজের ব্যবস্থার মধ্যে যারা বিলো পভার্টি লাইনের মধ্যে বিলং করছে, এছাড়াও মিডল ক্লাস যারা আছে, সে জায়গায় দাঁড়িয়ে তারা পড়াশোনার সুযোগ পাবে না। সেটা আমাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে। সে জায়গায় দাঁড়িয়ে বেসরকারীকরণের দিকে কেন সরকার ঝুঁকছে? আর যেটা বলা হচ্ছে শিক্ষার উন্নতির কথা, শিক্ষার ডেভেলপমেন্টের কথা, কেন সরকার যদি চায় কি শিক্ষার ডেভেলপমেন্ট করতে পারে না সরকারিভাবে? সে জায়গায় কি সরকার ব্যর্থ? তাহলে কি আমাদের ধরে নিতে হবে সরকারি শিক্ষা ব্যবস্থায় সরকার ব্যর্থ, যার কারণে সেই জায়গাতে প্রাইভেটাইজেশন করার জন্য তারা চেষ্টা করছে? প্রাইভেট সেক্টরে দিলেই আমার শিক্ষার উন্নতি হবে, সরকার সেই জায়গাতে করতে পারবে না, তাহলে আলটিমেটলি সরকার কি প্রমাণ করতে চাইছে? আমরা ব্যর্থ সেই জায়গাতে না তো? তাহলে সরকারের তাহলে সে জায়গাতে ভূমিকা নিতে হবে না? কেন আমি প্রাইভেটাইজেশন করব? আজকে প্রাইভেটাইজেশন করে যে সেই জায়গাতে যখন শিক্ষার ফিটা বৃদ্ধি করা হচ্ছে, বিদ্যাজ্যোতির নাম দিয়ে বিভিন্ন জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন ফি আদায় করা হচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে শুধু বিদ্যালয় স্তরে না, মহাবিদ্যালয় স্তরে হয়তোবা এখানে দেখা যাচ্ছে কি ছাত্রীদের ফি সে জায়গাতে লাগছে। আমাদের দাবি কি আছে সেই জায়গাতে? আমাদের দাবি সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজ, সেটা থাকতে হবে। তো শিক্ষাটা কারোর জন্য বিনামূল্যে হবে, কারোর জন্য হবে না, সবার জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করতেই হবে। সে জায়গাতে দাঁড়িয়ে আমি কারোর জন্য দিলাম, কারোর জন্য দিলাম না, হোয়াই সাচ কাইন্ড অফ ডিসক্রিমিনেশন? সেটা হতে পারে না তো। সমাজের প্রত্যেকটা পিছিয়ে পড়া মানুষ যাতে শিক্ষার আলোয় পৌঁছাতে পারে এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা যাতে আগামী দিনে কাজের খোঁজ করতে পারে। আমাদের যে শিক্ষা যে আসলে জাতির শিক্ষকরা জাতির মেরুদণ্ড তৈরি করে, সে জায়গাতে একজন শিক্ষিত ছাত্র ছাত্রী আগামী দিনে যে দেশের বিভিন্ন প্রগতিশীল কাজের মধ্যে তাকে ইনভলভ করবে, সে জায়গায় দাঁড়িয়ে তাহলে শিক্ষার ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? একটা শ্রেণীর লোক এগিয়ে যাবে। আপনাদের মূল দাবি তাহলে? আমাদের মূল দাবি বেসরকারীকরণের বিরুদ্ধে এবং এই যে শিক্ষাকে
শিক্ষাক্ষেত্রে যে বৈষম্যটা তৈরি হ্যাঁ, হচ্ছে, আপনারা শিক্ষাক্ষেত্রে মনে করছেন বৈষম্য, যে- যে বৈষম্য তৈরি হচ্ছে সেই বৈষম্যের বিরুদ্ধে এবং বেসরকারীকরণের বিরুদ্ধে আমরা মূলত চাই সরকারি শিক্ষা ব্যবস্থা পুনরায় মজবুত করতে হবে। এবং যে দেখুন না, আগামী গত কিছু সাল আপনারা যদি দেখেন তাহলে কি আছে সরকারি শিক্ষা ব্যবস্থার মধ্যে? এই যে এই শিক্ষার বিপ্লবের কথা বলা হচ্ছে, শিক্ষা ব্যবস্থার উন্নতির কথা বলা হচ্ছে, কি হয়েছিল রেজাল্ট? পিছনে ফিরে তাকান না, কি হয়েছিল রেজাল্ট? কেন সেই জায়গায় দাঁড়িয়ে ফেল করা ছাত্রদের জন্য আন্দোলন করতে হবে, তাদের পাশ করিয়ে দাও? কেন করতে হবে? তাহলে যদি শিক্ষা ব্যবস্থা যদি এতই উন্নত হয়ে গেছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ফেল করা ছাত্রদের জন্য আন্দোলন করতে হয়? আমাদের এসএফআই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই কথা বলিনি। আমরা বলেছি কি শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে, যাতে প্রতিটা ছাত্র তার সুশিক্ষা পেয়ে শিক্ষিত হয় এবং পাশ করে যায় এবং আগামী দিনে সে কাজের সন্ধান পায়। ওকে, আসবো প্রশান্তবাবু আপনার কাছে। প্রশান্তবাবু, কিন্তু তার আগে আপনার কাছে আসার আগে আরেকটা জিনিস একটু জেনে রাখি আপনার কাছে। এই যে বিদ্যালয়গুলো বন্ধ করার কথা বলছিলেন, আমরা অনেক সময় আমরা দেখেছি বিভিন্ন বিদ্যালয়ে একজন কিংবা দুজন ছাত্র আছেন, বা প্রত্যন্ত এলাকায় এমন কিছু বিদ্যালয় আছেন যেখানে শিক্ষক আছেন অথচ ছাত্রছাত্রী নেই। সেই সব বিদ্যালয়গুলো চালিয়ে রাখা কি রাজ্যের বা একটি জাতির জন্য সেটা ভালো হয়, নাকি মানে সেটা বন্ধ করে দেওয়াটা খুব ক্ষতিকর হয়ে যায়? আপনারা কি মনে করেন? এসএফআই কি মনে করেন? হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন সেই জায়গাতে উত্থাপন করেছেন। সে জায়গায় দাঁড়িয়ে আমাদের ভাবতে হবে, যখন বিদ্যালয়গুলো তৈরি হয়েছিল তখন কি বিদ্যালয়গুলিতে একজন দুজন ছাত্র দিয়ে চলতো? না তো। তাহলে সেই বিদ্যালয়গুলিতে ছাত্র ছিল, শিক্ষক ছিল, পড়াশোনা হতো, দীর্ঘ সময় চলেছে। আজকে কেন সেই বিদ্যালয়গুলোর মধ্যে ছাত্র নেই? আমাদের আসলে কি বর্তমানে ঘটছে সেটা না, প্রথমত এটা আজকে নেই, ব্যাপারটা এরকম নয়। সেটা কিন্তু আগের আমল থেকে অনেকগুলো স্কুল এরকম, ঠিক আছে, ঠিক আছে, আমাদের কাছে রিপোর্ট রয়েছে যে বহু আগে থেকে এমন এমন স্কুল ছিল যেখানে শিক্ষক আছে 3 জন, ছাত্র আছে 2 জন। ঠিক আছে, সেটাই আমি বলছি, আগেও ছিল এটা। সেটাই আমি বলছি। আজকের বলতে আমি আজকের দিনের বর্তমান কথা সরকারের কথা বলছেন না, ঠিক বর্তমান আছে। সরকারের কথা বলছি না, আজকের দিনের কথা বলছি না। আচ্ছা। কিন্তু এই যে ধারাবাহিকতা, শিক্ষা ব্যবস্থার যে ধারাবাহিকতা, সেটা কেন হচ্ছে? আজকে কেন্দ্রীয় শিক্ষা ব্যবস্থা, কেন্দ্রীয় সরকার মানব উন্নয়ন মন্ত্রক থেকে শুরু করে রাজ্য শিক্ষা ব্যবস্থা যখন সেই জায়গাতে প্রাইভেটাইজেশনের দিকে মদত দিচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে আমাদের এই যে সরকারি শিক্ষা ব্যবস্থা, সেই জায়গায় যখন শিক্ষকের সংকট তৈরি হচ্ছে, যখন পড়াশোনার দুর্বলতা তৈরি হচ্ছে, তখন যত মানে গ্রামাঞ্চল হোক শহরাঞ্চল হোক, সেই জায়গাতে কোনো অভিভাবক অভিভাবিকা চাইবেন না আমার ছেলে মেয়েটা সেই জায়গায় গিয়ে ওই দুর্বল শিক্ষা ব্যবস্থার অংশ হোক, চাইবেন না। যার কারণে হয়তো বা বাধ্য হয়ে সে জায়গাতে বেসরকারীকরণের যে চেষ্টা, সেই বেসরকারীকরণের ফাঁদে তাদের পা দিতে হচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে আস্তে 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 সেই জায়গাতে সরতে সরতে আজকে বিশাল একটা ক্ষতিকর জায়গা সেই জায়গাতে তৈরি হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সরকারি শিক্ষা ব্যবস্থা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। আসলে কি সরকার সেই শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখার ক্ষেত্রে সমর্থ আছে কি? ওকে, এসএফআই বিদ্যাজ্যোতি স্কুল, আপনারা বিদ্যাজ্যোতি প্রকল্প বা বিদ্যাজ্যোতি স্কুলের বিপক্ষে, আপনাদের এই প্রকল্পে আপনারা বিপক্ষে, আপনারা চাইছেন না এভাবে হোক, এটা সরকারি স্তরেই থাকুক। দেখুন, আসলে আপনি ব্যাপারটা এভাবে না, আমরা বিদ্যাজ্যোতির বিপক্ষে, প্রকল্পের বিপক্ষে বিষয়টা এরকমও না। আমাদের বিদ্যাজ্যোতি প্রকল্পের যদি মূল যদি দাবি হয় শিক্ষা ব্যবস্থার উন্নতি, আমরা অবশ্যই সমর্থন করব। কারণ সিবিএসই করণ হোক সেটা আপনারা চাইছেন, কিন্তু সেটা বিনা পয়সায় হোক। আমরা চাইছি কি, আমরা তো প্রথম থেকেই দাবি জানাচ্ছি কি আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন আমরা দাবি জানাচ্ছি, সবার জন্য শিক্ষার দাবি আমরা জানাচ্ছি, বিনামূল্যে শিক্ষার দাবি আমরা জানাচ্ছি। সেই জায়গায় যদি বিদ্যাজ্যোতি প্রকল্প না আরো কিছু নাম দিয়েও যদি এই বিষয়গুলোকে যদি তার অন্তর্ভুক্ত করা হয়, আমাদের আপত্তির কি আছে? আমরা তো ছাত্রদের জন্য কথা বলছি। কিন্তু সেটা না করে বিদ্যাজ্যোতি প্রকল্পের নাম দিয়ে সে জায়গাতে যে পরিবেশ তৈরি করা হচ্ছে, সে জায়গাতে একটা শ্রেণীর লোক সে জায়গাতে পড়াশোনা থেকে বঞ্চিত হওয়ার মুখে এসে দাঁড়িয়ে। আমরা একটু বাস্তব চিত্রটা দেখি। প্রশান্তবাবু আপনিও আছেন, জনবাবু আছে। এবার চলুন আমরা আলোচনা করলাম, আপনাদের দাবিগুলো আমরা শুনলাম। এই দাবিগুলো আপনারা অনেকদিন ধরে তুলছেন এবং যাদের কাছে তুলছেন ওনারাও জানেন, কিন্তু বর্তমানে ছাত্রছাত্রীরাও জানেন। বর্তমানে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কি হাল, চলুন আপনাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি আমরা। এবং আমাদের সঙ্গে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, আপনারা মিলিয়ে নিতে পারবেন যে যে কথাগুলো এখানে ছাত্র নেতৃত্বরা বলছেন আপনাদের কথার সঙ্গে বা আপনাদের সঙ্গে সেটা মিলছে কিনা। কলেজে নয়া শিক্ষানীতি চালু হয়েছে। ফার্স্ট ইয়ারে যারা পড়ছে তাদের ভর্তি প্রক্রিয়া নয়া শিক্ষানীতি মেনে হয়েছে, প্রায় 1 বছর হতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে তাদের পঠন পাঠন কেমন চলছে। রাজধানীর পাশাপাশি যে মহকুমার যে কলেজগুলোতে পঠন পাঠন কেমন চলছে, এবং তাদের যেই ভর্তি প্রক্রিয়া চলেছে সেটা তো নয়া শিক্ষানীতির আয়তায় হয়েছে ভর্তি প্রক্রিয়া, কিন্তু তাদের বাকি যে জিনিসগুলো, বাকি যে স্কুল পরিষেবাটা, সাবজেক্ট নেওয়াটা, তাদের পঠন পাঠন, পরীক্ষা, ফার্স্ট সেমিস্টার হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টারের সময় প্রায় চলে এসেছে, সবকিছু কি নয়া শিক্ষানীতি মেনে হচ্ছে কিনা? জনবাবু
আপনাদের কাছে কি রিপোর্ট আছে, আপনারা কি দেখছেন? এনইপি তো চালু হয়েছে, ফার্স্ট ইয়ারের First year-এর। স্টুডেন্টরা এনইপির আওতায় ভর্তি হয়েছে। এনইপি চালু হয়েছে। এখন আমি কম্পেয়ার করব কলেজের সাফিসিয়েন্ট প্রফেসর নাই। আচ্ছা, কলেজে প্রফেসর নেই। ওকে, প্রফেসর নাই, সাফিসিয়েন্ট নাই। সাফিসিয়েন্ট নেই। ওকে, তারা বিল্ডিং নাই, প্রপার বিল্ডিং নাই, ইনফ্রাস্ট্রাকচার নাই, তার মানে লাইব্রেরি নাই। লাইব্রেরি কেমনে চলে? লাইব্রেরিয়ান নাই, এভাবে চলে কলেজ। এটা ত্রিপুরার শিক্ষক, ত্রিপুরা এডুকেশন। বয়েজ কমন রুম নাই, গার্লস কমন রুম নাই, জিম নাই, কিচ্ছু নাই। ত্রিপুরাটা এডুকেশনাল কলেজের কিচ্ছু নাই, ইভেন বিবিএমসিতে নাই। না, আর এই যে পঠন পাঠন আপনি বলছেন প্রফেসর, সাফিসিয়েন্ট প্রফেসর নেই। এনইপিতে কিছু বিশেষ দিকে নজর রাখার কথা বলা হয়েছে, সাবজেক্ট ওয়াইজ চয়ন থেকে শুরু করে এনইপির যে শিক্ষা পদ্ধতির একটা আমূল পরিবর্তন হওয়ার কথা বলা হয়েছে। এখন যারা সেকেন্ড ইয়ারে পড়ছে বা যারা হয়তো ফোর্থ সেমিস্টার দেবে এই মুহূর্তে, ওনারা হয়তো পুরনো পদ্ধতিতে পড়ছে, কিন্তু যারা নতুন ভর্তি হয়েছে, গত বছর যারা ভর্তি হয়েছে, তাদের একটা সেমিস্টার গেছে এবং আরেকটা সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার কাছাকাছি সামনে আসছে, তাদের দুটো পঠন পাঠনের মধ্যে কোনো পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বা যারা নতুন ভর্তি হয়েছে তাদের কোনো সমস্যা কিছু হচ্ছে কিনা? আসবো আপনার কাছে বিজনবাবু। আমি প্রশান্তবাবু আপনার জন্য প্রশ্নটা রেখেছিলাম, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, নতুন এবং পুরনোর মধ্যে কোনো পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন কিনা? আসলে আপনি উত্থাপন করেছেন নিউ এডুকেশন পলিসি, হ্যাঁ, যেটা বর্তমানে এখন থেকে শুরু হয়েছে। এখন যারা আমাদের ছাত্র ভাই বোনরা যারা মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছে, তারা নতুন যে শিক্ষানীতি তার আওতার মধ্যে এসেছে। সেখানে দাঁড়িয়ে আপনারা জানেন সেই শিক্ষার যে মানে সময়সূচিটা সেটা ইনক্রিজ করা হয়েছে, মানে 4 বছর করা হয়েছে। আমরা এখানে বলতে হয় যে আসলে কি হচ্ছে। 3 বছরের শিক্ষা ব্যবস্থা, কলেজের শিক্ষা ব্যবস্থা ছিল, সে জায়গাতে 4 বছর করা হয়েছে। আবার বলা হয়েছে কি, সে জায়গাতে দাঁড়িয়ে প্রতি বছর মানে যে যতটুকু পরে সেখান থেকে ওয়ার্কআউট করবে তাকে একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো কি, সে সার্টিফিকেটটা নিয়ে বাড়িতে বাঁধিয়ে রাখবে না কি করবে সেটা আমার জানা নেই। আচ্ছা, হ্যাঁ, কিন্তু ব্যাপার হলো আজকে যদি আমি 1 বছর কলেজে পড়ার পরে যদি আমি ওয়ার্কআউট করি, আমাকে একটা সার্টিফিকেট হাতে ধরিয়ে দেওয়া হবে। তাহলে সে জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের ইন্টেনশন কি দাঁড়াবে, আমি 1 বছর পরে বেরিয়ে গেলাম, আমার একটা সার্টিফিকেট হলো। আগে কি ছিল, 3 বছর যদি আমি না পড়তাম তাহলে আমার সার্টিফিকেট মিলতো না। আজকে আমি প্রতি বছর আমি যখনই আমি ওয়ার্কআউট করছি আমার একটা সার্টিফিকেট পাচ্ছি। সে জায়গা এখানে আমার একটা প্রশ্ন আছে ব্যক্তিগত, ছাত্রছাত্রীদের এমন ইন্টেনশন কেন হবে? আমি যখন জানি যে আমি যখন স্কুলে ভর্তি হচ্ছি আমি 12 ক্লাস অবধি পড়তে হবে, তারপর আমার স্কুল শেষ হবে। কলেজে ভর্তি হচ্ছি আমি 4 বছর পড়তে হবে, তারপর যদি আমি মাস্টার্স করি বা অন্যান্য আরো যদি হায়ার স্টাডিজ করি তাহলে আমাকে আরো পড়তে হবে। তার জন্য কলেজে ঢুকে 1 বছর পর আমাকে বেরিয়ে যেতে হবে, এমন কেন চিন্তাধারাটা কেন হবে? অবশ্যই এই চিন্তাধারাটাই আমরা কেন স্ট্রাইক করতে পারছি? এই জায়গাতে আমি আসছি। অসুবিধা একটা জিনিস আর চিন্তাধারা একটা জিনিস, এই জায়গাতে আমি আসছি, আপনার কথার সাথেই আমি মিলিয়ে বলছি। আপনি যেটা বলেছেন, যখন আমি স্কুলে ভর্তি হলাম আমাকে 12 ক্লাস পর্যন্ত পড়তে হবে, সেই জায়গাতে আরেকটা ফাঁক আছে, সেই জায়গাতে আমি অনেকে মাধ্যমিকের পরেও সেই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে। মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে পাশ করার পরে অনেকে আবার না, সেই মানসিকতাটা আমাদের কেন গড়ে উঠবে আজকের জগতে? কারণ অসুবিধা আছে, কারো কোনো সমস্যায় পড়েছে, পড়াশোনা ছাড়তে হয়েছে, সেটা আলাদা ব্যাপার, এবং তার জন্য নিউ এডুকেশন পলিসিতে কিছু সুবিধা রাখা হয়েছে। বলুন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন সেই জায়গাতে একটা গ্যাপ দেওয়ার জায়গা আছে, আমার সার্টিফিকেট নেওয়ার জায়গা আছে, সেই জায়গাতে এই পরিবেশ, কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা যেটা, ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক অবস্থা যেটা, মফস্বলের গ্রামাঞ্চলের যেই অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে একজন আমাদের আজকে স্টুডিওতে আমি বসে আছি বলছি, কিন্তু যারা দেখছেন আমাদের ছাত্র ছাত্রী ভাই বোন যারা দেখছেন, তারা বলতে পারবেন তারা কলেজে উঠার পরে কতটা প্রবলেম ফেস করে তাদের পড়াশোনা করতে হয়। অনেক ছাত্র এমন আছে যারা
রেন্ট থেকে পড়াশোনা করতে পারে না, টিউশন করে তারা পড়াশোনা করতে হয়। এমনও আছে যে টিউশন করে নিজের পড়াশোনা চালিয়ে পরিবারকেও সহযোগিতা করতে হয়, কলেজের পড়াশোনার পাশাপাশি অন্য কাজ করে পরিবার চালাতে হয়। এমন আমাদের অর্থনৈতিক অবস্থা, আমরা তো অর্থনৈতিকভাবে অতটা স্টেবল না। সে জায়গায় দাঁড়িয়ে আমার যখন সুযোগ থাকছে একটা বছর পরে আমি একটা সার্টিফিকেট নিয়ে বেরিয়ে যাওয়ার, সে জায়গায় দাঁড়িয়ে অর্থনৈতিক দুর্বলতার কারণেই হোক বা যে কোনো কারণে সে জায়গাতে সুযোগ আছে বেরিয়ে যাওয়ার, কারণ আমি তো একটা সার্টিফিকেট পেয়ে যাচ্ছি। আর 3 বছর যদি আমার সে জায়গাতে বাইন্ডিং থাকতো তাহলে আমি আমার কোর্সটা কমপ্লিট করেই বেরোতাম। আর আমি 1 বছরের মধ্যে কি শিখলাম, 2 বছরের মধ্যে কি শিখলাম, আর 3 বছরের মধ্যে আমি কি শিখতে পারলাম, সে জায়গার মধ্যে ডিফারেন্স আছে। সে জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রশ্ন সে জায়গাতে না, প্রশ্ন হলো যে 4 বছরের শিক্ষা ব্যবস্থা বাড়ানো হলো, হ্যাঁ, বাড়ানোর অর্থ কি? সে জায়গাতে মাস্টার্সের বা রিসার্চের একটা কথা বলা হচ্ছে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা যদি শেয়ার করি, আমি একদিন বাসে চড়ছিলাম, আমার পিছনে I hope they are principals, professor something, দুজন কথা বলছিলেন নিজেদের মধ্যে। হ্যাঁ, বলতে বলতে সেটাই বলছিলেন আসলে রিসার্চটা কিভাবে হবে, রিসার্চে টাকা আসবে কোত্থেকে, কি আসবে, ক্লিয়ারিফিকেশন নেই। আমি জানি না যারা এই শিক্ষা ব্যবস্থার এটা ইনক্লুড করছে তাদের কাছে সেই ক্লিয়ারিফিকেশন আছে কিনা, ছাত্রছাত্রীদের কাছে কতটা সেই ক্লিয়ারিফিকেশন করা গেছে, আমাদের কাছে কি ক্লিয়ারিফিকেশন আছে সেটা নেই। ক্লিয়ারিফিকেশন আসলে কি হতে যাচ্ছে, 4 বছরে কি হবে, কিভাবে রিসার্চটা কমপ্লিট করা হবে, কিসের ক্লিয়ারিফিকেশন চাইছেন, মানে কিভাবে হবে সবকিছু, কিভাবে সবকিছু হবে সেই ক্লিয়ারিফিকেশন চাইছি আমরা। এই 4 বছরের শিক্ষা ব্যবস্থায় কিভাবে সবকিছু হবে, 3 বছর পরে যে রিসার্চ কোর্সের কথা বলা হচ্ছে, কিভাবে সেই রিসার্চটা করা হবে, তার জন্য কি আলাদা কোনো আবার সেই জায়গাতে বিদ্যাজ্যোতির মতো আলাদা কোনো ব্যবস্থা করা হবে কিনা, সেই জায়গাতে সেগুলো ক্লিয়ার করার দরকার। রিসার্চ তো এইভাবে হয়ে যায় না, কে করাবে আসলে রিসার্চটা? তাহলে আপনি যেটা বলছেন যে এই মুহূর্তে যারা ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হয়েছে এবং যারা এই মুহূর্তে এখনো ফার্স্ট ইয়ারে আছে, সেকেন্ড সেমিস্টার যাদের এখনো হয়নি, তারা এনইপির আওতায় ভর্তি হয়েছে এবং তাদের মধ্যে কোনো নতুন কোনো কিছু ইনক্লুড করা হয়নি, পুরনো যে পদ্ধতি চলছিল সেই পদ্ধতিতে পড়াশোনা চলছে না? অবশ্যই না, অবশ্যই না। নতুন পদ্ধতি, শিক্ষা ব্যবস্থার সিলেবাসের সিস্টেম সেটা পরিবর্তন হয়েছে, প্রশ্নপত্রের সিস্টেম পরিবর্তন হয়েছে। আজকে আমার যে ছাত্রছাত্রী ভাই বোনেরা দেখছেন তারা বলতে পারে আসলে সেই পরিবর্তনটা তারা কতটা সাফার করছে। আমি বলছি না পড়াশোনার আমার সিলেবাসের অন্তর্ভুক্ত যা করা হবে আমাকে সেটা পড়তে হবে, আমি সেটার বিরোধিতা করছি না। যেটা বলতে চাইছি, হঠাৎ করে সেই পরিবর্তন, হ্যাঁ, আগে যেভাবে চলছিল তার থেকে যে নতুন ভাবে করা হলো সেটার পরিবর্তন, তার রেজাল্ট আপনারা পেয়েছেন, আমরা পেয়েছি, রাজ্যবাসী দেখেছে কত পরিমাণ ব্যাক আসছে। তারা ক্লিয়ার করতে পারছে না, কেন এমন হবে? তাহলে কি সে জায়গাতে দুর্বলতা কোন জায়গাতে? না, ব্যাক কোথায় এসছে, মানে আপনি যেটা বলছেন সেটা তো এনইপিতে আসেনি, এনইপিতে তো মাত্র একটা সেমিস্টার গেল, সেই জায়গাতে সেই রেজাল্টটা কেমন হয়েছে? সেই রেজাল্টও আমাদের কাছে তত আশানুরূপ না, আশানুরূপ রেজাল্ট না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন সেই দুর্বলতা তৈরি হবে? এই যে সিলেবাসের পরিবর্তনের সাথে কি সম্পর্ক আছে? আসলে কি সিলেবাসটা তো নির্ধারণ করা হয় সেটা মনোবিজ্ঞান, নীতিজ্ঞানী, সাইকোলজি সবাই মিলে সেই সিলেবাস। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো নতুন পদ্ধতি চালু করলে সেটাকে ভালো রেজাল্ট পেতে গেলে কয়েকটা বছর সময় লাগবে। সেটা তো আমরাও হয়তো পড়েছি বা আমরাও জানি। তাহলে এখানে এই ব্যাপারটা তো লাগবে, মাত্র একটা সেমিস্টার গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র সিলেবাস পরিবর্তন করলে তো হবে না আমাদের। সিলেবাস পরিবর্তনের সাথে সাথে ওই সিলেবাসটাকে ইমপ্লিমেন্ট করার মতো সঠিক পরিকাঠামো আছে কিনা সেটা আমাদের দেখার দরকার আছে। ঠিক সেই পরিকাঠামোর কথাই বলছিলেন জন। প্রফেসর নেই, সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার নেই, লাইব্রেরি নেই, কমন রুম নেই। এখন জন, আরেকটা বিষয় নিয়ে আমরা অনেক সময় আন্দোলন শুনি, সেটা হচ্ছে হোস্টেল ফ্যাসিলিটির সঠিক ব্যবস্থা এবং পাশাপাশি স্কলারশিপের ব্যবস্থা। স্কলারশিপ এবং হোস্টেল ফ্যাসিলিটি নিয়ে বিশেষ করে এডিসি এলাকায় বিভিন্ন যে কলেজগুলো আছে তাদের বা এডিসি এলাকায় যারা স্টুডেন্টরা আছে, ছাত্রছাত্রীরা আছে, তারা কোনো ধরনের সমস্যা ফেস করছে কিনা? অনেক সমস্যা আছে। অনেক স্টুডেন্ট যারা এডিসি এরিয়া থাকে তারা প্রবলেম ফেস করে। এখন আমি একটা এক্সাম্পল দিব, গভর্নমেন্ট ডিগ্রি কলেজ খুমুলুম আছে, এখানে বাউন্ডারি নাই, আচ্ছা, প্রপার ইনফ্রাস্ট্রাকচার নাই। যখন ব্রেক টাইম বা অফ পিরিয়ডে স্টুডেন্ট কই থাকবো, রেস্ট নাই, কমন রুম নাই, বাইকের স্টেয়ার যারা স্টেয়ার বিল্ডিং এর স্টেয়ার এখানে সব রেস্ট করে, তাই কিছু ফেসিলিটিস নাই। তারপরে হোস্টেল, শুধু গার্লস হোস্টেল আছে, প্রপার ওয়াটার ফেসিলিটিস নাই, বয়েজ হোস্টেল তো নাই, বয়েজ হোস্টেল নাই। ছেলেরা যারা দূর থেকে এসে খুমলুম কলেজে পড়াশোনা করছে কিভাবে করছে? রেন্টে থেকে, ভাড়া থেকে। ওকে, আর সব রেন্ট। স্কলারশিপের ব্যবস্থা, মাঝখানে আমরা স্কলারশিপ নিয়ে কিছু কথা উঠেছিল, বিশেষ করে এনআইটির
স্টুডেন্টদের স্কলারশিপ নিয়ে কথা উঠেছিল, সেই সমস্যা কি এখনো পারসিস্ট করছে নাকি সেই সমস্যার সমাধান হয়েছে? না, এটা সমাধান হয়েছে না। লাস্ট ইয়ার তো এটা হয়েছে কি হচ্ছে, স্কলারশিপ সব সময় যারা ট্রাইবাল ওয়েলফেয়ারে প্রবলেম হয় এভরি ইয়ার, ইভেন দিস ইয়ার। টুডে অলসো হ্যাভ সাবমিটেড অন বিহাফ অফ টাউন কমিটি। ঠিকভাবে স্কলারশিপ পাই না, টাইমতে পাই না, এইভাবে সবসময় প্রবলেম ক্রিয়েট হয়েছে, সবসময় প্রবলেম। ওকে, সামনে তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আমরা কলেজ থেকে যদি একটু নিচে নেমে আসি, স্কুল লেভেলে যদি আসি, সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ছাত্রছাত্রীদের এই মুহূর্তে কোনো সমস্যা আছে কিনা? জন, আপনার কথা যেটা আমরা বুঝতে পারছিলাম যে আপনারা গেছেন, আপনারা আবার যাবেন, সেই জায়গায় এই যে লিপি নিয়ে প্রশ্নপত্র কোন হরফে হবে তা নিয়ে এখনো একটা সংশয় আছে। তো তার প্রভাব কি ছাত্রছাত্রীদের মধ্যে পড়বে? কারণ তারা কি এই মুহূর্তে যখন পড়াশোনা, তারা ব্যস্ততা শুধু পড়াশোনায় থাকার কথা, সেই সময় কি তারা এই হরফের টেনশনে ওনারা রয়েছে? তাতে কি ব্যাঘাত ঘটবে না পড়াশোনা বলে? টেনশন তো অনেক আছে স্টুডেন্টের, যারা 10 বা 12 যে এক্সাম দিব, টেনশন আছে। এটা একটা প্রবলেম, তারা টেনশন আছে, তারা বাংলা পারে না, আর তারা তো ইম্পোজ করে বাংলা স্ক্রিপ্ট। ওখানে স্টুডেন্টের কনফিউজ, আমি কি কবর সাবজেক্ট নিবনি স্কুলে। যদি শুধু বাংলা ইম্পোজ করলে তার কেবল স্টুডেন্ট ব্যাক হয়ে যাব গা, কবর কেমনি ডেভেলপ হইব, তারা উইশ না এটা। ওকে প্রশান্ত, এই ব্যাপারে কি আপনাদের এসএফআই কোনো ধরনের স্ট্যান্ড রয়েছে? এই যে টিবিএসসি তে একটা সময় প্রচলিতভাবে ককবরক যে ভাষাটা, তার প্রশ্নপত্র রোমান হরফে হতো, বাংলা হরফে হতো। এখন যেটা ওনারা বলছেন, ওনাদের দাবি যে এটা ভার্বালি বলা হয়েছে এবং এখন শুধু বাংলাতেই প্রিন্ট আউট হচ্ছে। এবং গত বছর এই ধরনের একটা নিউজও এসেছিল বিভিন্ন কয়েকটা স্কুল থেকে, বিশেষ করে ওমপির এলাকা থেকে, যে শুধু বাংলা হরফেই লিখতে হবে বলে তাদেরকে প্রেশার করা হয়েছে। এবং এবছর কি হবে সেটা নিয়ে ওনারা টেনশনে রয়েছেন। ওনারা ডেপুটেশন দিয়েছেন প্রেসিডেন্টের কাছে, টিবিএসসি প্রেসিডেন্টের কাছে। উনি বলেছেন যে ওনাদের কথা অনুযায়ী মুখ্যমন্ত্রী বলেছেন যে যেভাবে চলছে সেভাবে চলুক। আপনাদের কাছে এই ব্যাপারে কোনো নোটিফিকেশন আছে কিনা, আপনাদের কোনো স্ট্যান্ড আছে কিনা? আসলে আমি আপনাকে জানিয়ে রাখি, এটা যে আমার বন্ধু বলেছেন, শুধু সমস্যাটা তাদের, বিষয়টা এমন কিছু না। আচ্ছা, এই কারণে জানিয়ে রাখছি, এটা নিয়ে আমাদের ডেপুটেশন দেওয়া হয়েছে, আমরা এ নিয়ে আন্দোলন করেছি, যে শিক্ষা ভবনে আন্দোলন হয়েছে, যে বাংলার সাথে রোমান যে হরফ চলছিল সেটা অবশ্যই রাখার দরকার। কারণ ধারাবাহিকতা যেটা ছিল, আমাদের ত্রিপুরা রাজ্যে সরকারি ভাষা হিসেবে বাংলা ককবরক স্বীকৃত। সে জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা অংশকে বাদ দিয়ে সে জায়গাতে বাংলাকে করা, সে জায়গাতে তো বিশাল বড় একটা সমস্যা। কারণ যারা এতদিন ধারাবাহিকভাবে রোমান হরফে সে জায়গাতে দিয়ে পড়াশোনা করে আসছে, সে জায়গায় দাঁড়িয়ে বিশাল বড় তাদের কাছে একটা ধাক্কা। সে জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য ছিল, আমার যে উপজাতি ভাই বোনটা রোমান হরফে লিখে আসছিল, বলে আসছিল, তার কি সেই জায়গাতে তার ভাষায়, সে তার ভাষা বলতে তার যেভাবে সে লিখতে অভ্যস্ত, সেভাবে কি দেওয়ার তার অধিকার নেই নাকি? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য ছিল দুটোই রাখতে হবে। আমরা দিয়েছিলাম ডেপুটেশন, সেই জায়গায় দাঁড়িয়ে we don't get any sufficient answer from education department. আমাদের কাছে কোনো ক্লিয়ারিফিকেশন নেই আসলে কি হবে, এখনো তারা ক্লিয়ার করেনি কি করবে। সে জায়গায় দাঁড়িয়ে বাংলাই থাকবে নাকি রোমান থাকবে, সে জায়গাতে পরীক্ষা নেয় আর কিছুদিন সময়। সে জায়গায় দীর্ঘদিন ধরে যারা রোমান হরফে লিখে আসছিল, তাদের কাছে হঠাৎ করে আর একটা ভাষাতে, এটা সম্ভব না তো, এত সহজ বিষয় না তো। আমাকে বা আপনাকে যদি বলা হয় আপনি যেই ধারায় আছেন একেবারে নতুন করে আপনি ট্রান্সফার করে নতুন একটা ভাষায় লিখতে শুরু করেন, আপনার পক্ষে সম্ভব হবে না, আমার পক্ষে সম্ভব হবে না। সে জায়গায় আমাদের উপজাতির ছাত্র ভাই বোন যারা আছেন, তাদের কাছে সে জায়গাতে বিশাল বড় একটা ধাক্কা। সে জায়গায় আসলে কিভাবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়, কেনই বা নেওয়া হয়, কেনই বা একটা অংশকে সব জায়গাতে ডিসক্রিমিনেট করা হয়, সে জায়গাতে আমাদের কাছে ক্লিয়ারিফিকেশন নাই কেন এইসব হচ্ছে। আমরা দাবি করেছি যাতে দুটো ভাষাই থাকে। ওকে জন, এই মুহূর্তে আপনি যেটা বলছিলেন যে টিবিএসসি প্রেসিডেন্ট উনি কোন রকম সদুত্তর আপনাদের দিতে পারেননি, আপনাদের পরবর্তী কর্মসূচি কি রয়েছে এই নিয়ে? কারণ পরীক্ষা একদম এগিয়ে গেছে, আপনি বলছেন সেকেন্ড বা থার্ড বা উইদিন 5th আপনারা আবার একটা ডেপুটেশনে মিলিত হবেন। তো সেখানে আপনারা কি অ্যান্সার
চাইছেন ওনার কাছে, এবং আপনাদের কি দাবি, সেখানে কি চাইছেন, কি দুটো ল্যাঙ্গুয়েজই থাকুক না শুধু আপনারা রোমান চাইছেন? আমরা অলরেডি ক্লিয়ারলি কইছে তারারে মেমোরেন্ডাম দিছে দুইটাই থাকবো। আচ্ছা, কারণ যদি স্টুডেন্ট স্টুডেন্ট বাংলা নিয়ে লিখতে হলে তারা লিখতে পারবো, তারা যদি রোমানের ফেভার করে তারা রোমানে লিখবো। আচ্ছা, তারা এটাই কইছে, শুধু আগে প্রিন্ট করছে কোয়েশ্চেন বেঙ্গলি স্ক্রিপ্টে, তো ওখানে রোমান স্ক্রিপ্ট ইনক্লুড করো আমি কইছে তার প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্ট এটাই কইছে না, এটা আমি করতে পারে না ওখানে। আচ্ছা, তার ক্লিয়ারলি কইছে। তো আমরা প্রেসিডেন্ট বলেছেন প্রেসিডেন্ট করতে পারবেন না, প্রেসিডেন্টের ওনার আয়তায় নেই এই ব্যাপারটা না। কি কইছে তারা, এটা আমার ডিসিশন না। আচ্ছা, গভর্নমেন্টের ডিসিশন তারা কইছে, গভর্নমেন্টের ডিসিশন। তো আমরা কইছে গভর্নমেন্ট ডিসিশন কই? তো বাংলাতে প্রিন্ট করলে গভর্নমেন্ট ডিসিশন আসেনি? আমি জিজ্ঞাসা, গভর্নমেন্টের যদি গভর্নমেন্ট ডিসিশন আসেনি যে বাংলাতে কোয়েশ্চেন প্রিন্ট হইতে হলো। ওকে, মানে আপনি বলছেন গভর্নমেন্টের কোনো নোটিফিকেশন আছে কিনা, মানে সরকারিভাবে কোনো ধরনের মেমোরেন্ডাম বা কোনো নোটিফিকেশন আছে কিনা যেখানে বলা হয়েছে যে ককবরক ল্যাঙ্গুয়েজটা শুধু বাংলা হরফেই পরীক্ষা দিতে হবে ছাত্রছাত্রীদের, এমন কোনো নোটিফিকেশন আছে কিনা? আছে কিনা আমি জিজ্ঞাসা, তারা নাই। আচ্ছা, তারা আনসার দিতেই পারে না এটা। তো আমি কইছি কেমনে যদি নাই তো শুধু বাংলা স্ক্রিপ্টে প্রিন্ট করে, তো টোটালি ইউ আর ইলিগাল, ইউ আর ডুইং সাচ অ্যান ইলিগাল থিং, ইউ আর ডিসক্রিমিনেটিং এগেইনস্ট দ্য ইন্ডিজিনাস পিপল। ইট ইজ অলসো এগেইনস্ট দ্য ভায়োলেশন অফ ইন্ডিজিনাস রাইটস। ওকে, সেই প্রশ্নই আমরা নিউজ ভ্যানগার্ডও তুলেছিলাম। আমরা বরাবর অনেক দিন ধরে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি, আওয়াজ তুলেছি। আসলে আমরা যেটাই হোক, রাজনীতির জায়গায় হোক, কিন্তু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যদি এরকম ধরনের সমস্যা আসে তখন কিন্তু কথা বলতেই হয়। আগামী কিছুদিনের মধ্যেই যখন পরীক্ষা, যে পরীক্ষা দিচ্ছে সেই ছাত্রছাত্রীর বাবা মায়েরা বলতে পারবেন বা পরিবারের লোকজনরাই বলতে পারবেন তার উপর দিয়ে কি যাচ্ছে। একটা জীবনের পরীক্ষা, জীবনে সে কোথায় গিয়ে দাঁড়াবে, আগামী দিনে সে ভালো থাকবে কিনা, শুধু সে নয় সে তার পরিবারকে ভালো রাখতে পারবে কিনা তা নির্ভর করবে তার এই পরীক্ষাটার উপর, সেটা মাধ্যমিক হোক কিংবা উচ্চ মাধ্যমিক। এবং সেই পরীক্ষাটা দিতে গিয়ে তাদের যখন সেটাই ক্লিয়ার থাকে না, সামনে চোখের সামনে জলজল করে না যে আমি আমার মাতৃভাষার পরীক্ষাটা বাংলা হরফে দেব না রোমান হরফে দেব, এবং সেটা নিয়ে একটা বিতর্ক হতে পারে। আমি যদি বাংলা হরফ না জেনে থাকি শুধু রোমান হরফে আমাকে দিয়ে দেয়, বা আমি যদি রোমান হরফ না জেনে থাকি শুধু বাংলা হরফই দিয়ে দেয়, তাহলে কি হতে পারে? চলুন, এই বিষয় নিয়ে বিতর্ক তো রয়েছে, এবং আগামী কয়েকদিনের মধ্যে ওনারা আবার যাবেন, ডেপুটেশন দেবেন টিএসএফ থেকে, তখন দেখা যাবে এবং এসএফআই কি করে সেদিকেও নজর রাখবে। কিন্তু এই যে প্রশান্তবাবু, বিশেষজ্ঞরা অনেকেই মনে করেন, অনেকেই বলেন বিশেষজ্ঞরা, যে আপনাদের অভিযোগ করেন যে আপনাদের এই যে আন্দোলনের যে ধারাবাহিকতা লক্ষ্য করা যায় না, মানে আজকাল যে কোনো আন্দোলনের, মানে বিক্ষিপ্ত আন্দোলন কখনো কি গুরুত্ব পায়, মানে সেটা গুরুত্বটা কমে যাবে বলে আপনারা মনে করেন না? দেখুন, ধারাবাহিক আন্দোলন থেকে আমরা সরে দাঁড়াইনি, আমাদের আন্দোলন ধারাবাহিকই আছে। সে জায়গায় দাঁড়িয়ে হয়তোবা বিভিন্ন সময় আমাদের ডেপুটেশন চলছে, প্রতিটা বিষয় নিয়ে আমাদের ডেপুটেশন চলছে। আমি যদি আপনাকে মনে করিয়ে দিই, আপনি স্কলারশিপের প্রশ্নটা তুলেছিলেন, জনবাবুর কাছে সেটা বলেছেন, কিন্তু আমি সে জায়গাতে যদি আমি আসি, স্কলারশিপ নিয়ে আমাদের ডেপুটেশন ছিল, আমাদের আন্দোলন ছিল, আমাদের মেডিকেলের যে ফি বৃদ্ধি সেটা নিয়ে আমাদের ডেপুটেশন ছিল। আরেকটা বিষয় স্কলারশিপের সাথে যদি যুক্ত করি, 2020-23 যে শিক্ষাবর্ষের যে ছাত্রছাত্রীরা, হ্যাঁ, সে জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা স্কিম আমরা লক্ষ্য করতে পেরেছিলাম যে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা, হ্যাঁ, সেটা নিয়ে এই যে এই 20-23 যে বেচটা আছে, তাদের আগের বেচও সেই জায়গাতে সেই প্রকল্পের সুবিধাটা পেয়েছে। এখন নতুন করে নোটিফিকেশন দেওয়া হয়েছে, তাদের পরবর্তী বেচটাও সেই সুযোগ পাবে। কিন্তু এই একটা বেচ কম করে সেই জায়গাতে 20,000-এর উপরে, আপনার কোন একটা নিউজ চ্যানেলে দেখেছি আমি যে 20,000-এর উপরে ছাত্রছাত্রী সেই বেচের মধ্যে আছে। সে জায়গায় দাঁড়িয়ে 20,000 ছাত্রছাত্রীর মধ্যে 5,000 টাকা করে যদি দেওয়া হয়, সে জায়গাতে মনে হয় 10 কোটি টাকার মতো একটা হিসাব আছে। আমি অঙ্কে আবার এত ভালো না, তো সে জায়গায় দাঁড়িয়ে আমাদের এই কি কেন সেটা দেওয়া হয়নি, কোথায় গেল, আসলে ফান্ডিংটা কি হচ্ছে, সেটা আমাদের তো দেখতে হবে। কেন আগের তারা পেলো, পরের বেচ পেলো, তারা কেন পাবে না, সেটা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে চরম ক্ষোভ আছে। সে জায়গায় দাঁড়িয়ে আজকের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করার মতো পরিবেশ, এমন রাজ্যের এমন পরিবেশ, এবং সকল ছাত্র সংগঠন, যদি আমি নাম নিই বিবিপি, হ্যাঁ, আসলে তারা কি করছে, ছাত্র সংগঠন মানে শুধু ছাত্র সংগঠনের নাম দিয়ে একটা ছাত্র সংগঠন করা না, ছাত্রছাত্রীদের দাবি নিয়ে আন্দোলন করা।
আমরা যখন সে জায়গাতে ডেপুটেশন দিচ্ছিলাম, ওই বন্ধুরা দেখলাম সে জায়গাতে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে গিয়ে ডেপুটেশন দিল। আসলে ডেপুটেশনটা আইটি সেক্টরে হয়, আমাদের আইটি সেক্টরে দেওয়ার পরে সেই জায়গাতে তারা আবার হয়তোবা আমি শুনেছি গেল আইটি সেক্টরে, পরে গিয়েছে, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে কি আসলো আনসার? আমরা কোনো সদুত্তর পাইনি। তারাও ছাত্র সংগঠন দাবি করে, কি তারা উত্তর পেল? তাদের অনুকূল পরিবেশের মধ্যে তারা ছাত্রছাত্রীদের জন্য আসলে কি করতে পারছে? আজকের দিনে দাঁড়িয়ে প্রকাশ্যে দাঁড়িয়ে আন্দোলন করার যে পরিবেশকে তারাই ব্যাহত করছে, আসলে তারা ছাত্রছাত্রীদের জন্য কি করতে পারছে সেটা আমার কাছে বিশাল বড় একটা প্রশ্ন থাকবে। আজকে যদি আসলে তারা আমন্ত্রিত ছিল কিনা আমি জানি না, থাকলে আমি তাদের কাছ থেকে প্রশ্নটা রাখতাম এবং হয়তো উত্তরটা জানার চেষ্টা করতাম। যেহেতু নেই, আমি অন ক্যামেরা সেটা তাদের কাছে একটা প্রশ্ন রাখলাম। ওকে, আমরা জানার চেষ্টা করব, সেটা তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। কিন্তু এই ব্যাপারে একই প্রশ্ন আপনাদের কাছেও রাখবো জনবাবু। টিএসএফ এরও যে আপনাদেরও যে বিভিন্ন আন্দোলন বা বিভিন্ন দাবি, সেগুলোর ধারাবাহিকতা কিন্তু আমরা খুব একটা দেখি না। মাঝে মধ্যে হঠাৎ করে একটা ডেপুটেশন দেওয়া এরকম মনে হয়। তাতে কি মনে হয় ছাত্রদের স্বার্থ আপনারা রক্ষা করতে পারবেন? এটা আন্দোলনটা আমি করতে হবে, ওখানে সামনেই করব। রোমান স্ক্রিপ্ট নিয়ে বিরাট আন্দোলন হইব ত্রিপুরাতে। বোর্ড এক্সাম আগে ত্রিপুরাতে বিরাট আন্দোলন হইব, এটা নন স্টপ। আপনারা বলছেন এক্সামের আগে, মানে পরীক্ষার আগেই আপনারা করবেন? পরীক্ষার আগেই এটা আন্দোলন হইব। কিন্তু তাতে কি ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে না? যদি ছাত্র আন্দোলন শুরু হয় পরীক্ষার ঠিক আগে, তাহলে যারা পরীক্ষা দেবে তাদের ভবিষ্যৎটা কি প্রশ্নবোধক চিহ্নের মুখে চলে আসবে না জনবাবু? না, ওখানে যদি আমি দেখে ই বুঝছি প্রবলেমটা অলরেডি হ্যাঁ। আচ্ছা, when you impose something on students which they don't want, you are already affecting the student. You are already affecting. ওকে, চলুন একটা শেষ প্রশ্ন আপনাদের কাছে, সময় ফুরিয়ে গেছে। ছোট্ট করে উত্তর চাইবো, প্রশান্তবাবু আপনার কাছেও চাইবো এবং জনবাবু আপনার কাছেও চাইবো। রাজ্যে ছাত্র রাজনীতি কি দিন দিন অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে বলে আপনাদের মনে হয়? ছাত্রছাত্রীরা কি শুধু পড়াশোনায় মনোনিবেশ করছে এবং রাজনীতি থেকে দূরে থাকছে? আচ্ছা, যেটা বলছেন ছাত্র রাজনীতি অপ্রাসঙ্গিক, সেটা সমস্ত বিষয়ে সেই ছাত্র রাজনীতিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ ছাত্র রাজনীতি বলতে রাজনীতি না, দাবির জন্য লড়াই। রাজনীতি, সেখানে রাজনীতি করা কতটা আমি সেটা বিশ্বাস করি না, কিন্তু ছাত্রদের দাবির জন্য লড়াই করা, সেটা যদি অপ্রাসঙ্গিক হয়ে যায় আগামী দিনে, আমি প্রথমে যে কথাটা বলছি আবার রিপিট করছি, শিক্ষা ব্যবস্থা যে খাদের কিনারায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা খাদেই পড়ে যাবে যদি অপ্রাসঙ্গিক হয়ে যায়। কিন্তু অপ্রাসঙ্গিক সেটা হওয়ার মতো পরিবেশ থাকবে না যখন ছাত্রছাত্রীরা বুঝতে পারবে আসলে তাদের ভবিষ্যৎ সামনে অন্ধকার ছাড়া আর কিছু না। আজকে দেখুন সারা রাজ্যের বুকে যে শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, শিক্ষা ব্যবস্থার হাল কি আজকে? সেই জায়গাতে শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় মেরুকরণ থেকে শুরু করে ছাত্রছাত্রীদের উপর, আমি সে জায়গাতে উল্লেখ যদি করি তাহলে খোয়াইতে কিছুদিন আগে আপনারা দেখেছেন আমার দু তিনজন উপজাতি ছাত্র ভাইয়ের উপর আক্রমণ হয়েছে সকল ছাত্র সংগঠনের দ্বারা। তো সে জায়গাতে কি হচ্ছে, সে জায়গাতে রাস্তা বন্ধ করে তারা আন্দোলন করেছে। কিন্তু আসলে কেন এই বিষয়গুলো হবে? সে জায়গাতে ছাত্র রাজনীতি, মূল যে ছাত্রছাত্রীদের দাবি নিয়ে লড়াই করা ছাত্র সংগঠন, তারা যদি সে জায়গাতে আন্দোলনে থাকে সে অপ্রাসঙ্গিক কোনোদিন হবে না। কিন্তু ছাত্র রাজনীতিটাকে যদি রাজনীতি ভাবা হয় সে জায়গাতে ছাত্র রাজনীতি অপ্রাসঙ্গিক হবে। ছাত্র রাজনীতিকে রাজনীতি থেকে সরে এসে ছাত্রছাত্রীদের লড়াই সংগ্রামে থাকতে হবে। ছাত্রছাত্রীদের যে দাবি দেওয়া সেই বিষয়গুলোকে সামনে এনে ছাত্র সংগঠন কাজ করতে হবে, না হলে ছাত্র রাজনীতি স্বাভাবিক অপ্রাসঙ্গিক হবে। আমরা সেটাই করার চেষ্টা করছি। ছাত্রছাত্রীদের যে মূল দাবি সেটাকে সামনে রেখে আমাদের যে সূচনা লগ্ন থেকে আমাদের লড়াই, ছাত্রদের সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজ, বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা, সেই দাবিতে আমাদের লড়াই থাকছে এবং আগামী দিনেও সেটা জারি থাকবে ছাত্রছাত্রীদের জন্য। ওকে, জনবাবু আপনাদের কি মনে হয় ছাত্র রাজনীতি বা এই মুহূর্তে আমাদের রাজ্যে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে কিনা? মানে প্রয়োজন নেই ছাত্র রাজনীতি করা, ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, রাজনীতি করার প্রয়োজন নেই বলে মনে করছে কলেজে গিয়ে বা স্কুলে গিয়ে, এরকম কি মনে হচ্ছে? মানে এটা কি এরকম টাইপের কিছু হচ্ছে নাকি যেটা হচ্ছে আপনাদের মনে হচ্ছে যে না সবকিছু ঠিকঠাক আছে? তোরা আমি কোশ্চেনটা বুঝতে পারি না। ওকে, ক্যান ইউ ইংলিশে ট্রান্সলেট লিটল? না, রাজনীতি মানে এখানে students who are going to school and college, they are not doing any politics. They are not interested in politics. They are not interested in students' politics. They are only interested in studies and they are doing only their studies. They are not going for any andolon and pratibad. So they are not going for their demands.
they are only studying. Is it true or not? No, it is not true. See, at the same time, কি হয়েছে এটা স্টুডেন্ট তারাই আন্দোলনে they are coming to the protest also. Why? It is for their rights. Okay. It is not politics. You cannot say it's a politics. It is not a politics, but it is fighting for their rights. Okay, they are fighting for their rights. Okay, fine. So, one more, just to highlight one thing. I have visited, আমি যখন গামারিয়া স্কুলে ভিজিট করে এখানে টিচার নাই, হিস্ট্রি সাবজেক্টের টিচার নাই, একজনই নাই। তো এইভাবে স্কুল চলে ত্রিপুরাতে। সেই জায়গাতে আমি যদি একটু ইন্টারভিউ করি, সে জায়গাতে দেখবেন যে মহাবিদ্যালয়গুলো আছে, বিদ্যালয়গুলো আছে, শিক্ষক নেই, প্রফেসর নেই। সে জায়গায় দাঁড়িয়ে আজকে আমি যদি একটা কলেজের কথা উল্লেখ করি, পানিসাগর কলেজ কোথায় গিয়ে চলছে দেখেন, স্কুলের মধ্যে সেই জায়গাতে একটা কলেজ চালানো হচ্ছে, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, বিল্ডিং নেই, কিছুই নেই। সে জায়গাতে জনবাবু উল্লেখ করেছেন, সে জায়গাতে কিছুই নেই, কোনো পরিকাঠামো নেই, কিভাবে চলতে পারে? এই জায়গাতে এই বেসিকে দাঁড়িয়ে শিক্ষা বিপ্লবের কথা তারা ভাবছেন, কিভাবে সম্ভব? সেটা সম্ভব না। সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে গেলে সরকারি শিক্ষা ব্যবস্থার মধ্যে সাফিসিয়েন্ট খরচ করতে হবে, সেই জায়গাতে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, পরিকাঠামো তৈরি করতে হবে, সেই জায়গাতে শিক্ষক নিয়োগ করতে হবে, প্রফেসর নিয়োগ করতে হবে, এবং সমাজের প্রতিটা স্তরের মানুষ যাতে শিক্ষার সুযোগ পায় সেই দায়িত্ব সরকারকেই নিতে হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে জনবাবু, আপনাকে ধন্যবাদ, প্রশান্ত বাবু আপনাকে ধন্যবাদ আজকে আমাদের এই আলোচনায় থাকার জন্য। অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন, আমরা একটু উকি দিয়ে দেখার চেষ্টা করছিলাম বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমাদের রাজ্যের শিক্ষা অঙ্গনে কি হচ্ছে, সেখানে ছাত্রছাত্রীরা কতটুকু শিক্ষা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট আছে, এবং মাঝে মধ্যেই যে আমরা রাস্তায় নেমে আসতে দেখি বিভিন্ন ছাত্র সংগঠনকে, তাদের দাবিগুলো কি, সেই দাবিগুলো কতটুকু যুক্তি আছে তা অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তিরা বলতে পারবেন, এবং যারা বিভিন্ন ভাবে আজকে শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িয়ে আছেন ওনারা হয়তো ভালো বুঝবেন, আর ছাত্রছাত্রীরা বুঝবেন, তাদের পরিবাররা বুঝবেন। কিন্তু আমাদের কথা হচ্ছে যে একদমই রাজনীতিকে শিক্ষা অঙ্গন থেকে দূরে রেখে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা যদি চিন্তা করা হয়, তাহলে কিন্তু ভবিষ্যৎটা আমাদেরই ভালো হবে, কারণ দেশ এবং জাতির মেরুদণ্ড তখন আরো বেশি শক্ত হবে। কি হচ্ছে না হচ্ছে সেদিকে অবশ্যই আমরা নজর রাখবো এবং সব আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবো। তাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।